আসসালামু আলাইকুম। উইমেন এক্সপ্রেসের নিয়মিত আয়োজন এ মাসের বই নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আরেকবারের মতন। আমরা এ মাসে আলোচনা করব গত মাসের বইগুলো নিয়ে যারা আমাদের সাথে শেয়ার করেছেন, আর শেষে একটু ছোট্ট একটা বোনাস আলোচনা থাকবে। তো এ মাস থেকেই আমরা একটা নতুন কাজ শুরু করেছি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন, অগাস্ট মাসে গ্রুপে সবচাইতে বেশি অ্যাক্টিভ ছিলেন সালমা ইয়াসমিন, এবং অগাস্ট মাসের গ্রুপে যে লেখাগুলো পোস্ট হয়েছিল তার মধ্যে সেরা লেখক যিনি হয়েছেন মাহসিনা মমতাজ মারিয়া। আসসালামু আলাইকুম সালমা এবং মারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা যেটা করি সাধারণত আপনারা সম্ভবত জানেন যে যারা গ্রুপে পোস্ট দেন, যারা নির্দিষ্ট ট্যাগ তাদের লেখাগুলো হচ্ছে আমরা নিয়ে একটু কথা বলি। তাহমিনা সোনিয়া আমাদেরকে বলেছেন একটা বই পড়েছেন অগাস্টে, নফসের বিরুদ্ধে লড়াই, লেখক মাহমুদ বিন নূর। নামটা খুব ক্যাচি লাগলো আমার কাছে, কিন্তু আপু আর কিছু বলেন নাই বইটা নিয়ে। আমি এক্সপেক্ট করবো আপু হয়তো আমাদেরকে সামনে এটা নিয়ে একটু বলবেন। আর মুসলিহা তাফহিম নামে একজন আপু নতুন শেয়ার করলেন আমাদের সাথে। আমার যতটুকু মনে পড়ে এর আগে কখনো আপু তার পড়া বইগুলো শেয়ার করেন নাই, কিন্তু লিস্ট দেখে আমি মনে মনে অনেকবার মাশাআল্লাহ বললাম। মাশাআল্লাহ 18টা বই পড়েছেন। এবং একটা জিনিস যেটা খেয়াল করার মতন, আমার মনে হয় যারা আমার সাথে গেস্ট আছেন তারা একমত হবেন যে ভ্যারিয়েশন আছে, তাই না বইয়ের পছন্দে? জি, অনেক ভাবের বই। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এরপর চলে যাই মৌলিয়াখন্দ। মৌলিয়াখন্দ আপু আমাদের গ্রুপে খুব নিয়মিত লিখছেন। আপুর একটা জিনিস সুন্দর লাগলো আমার, ইবুক আর কাগজের বই দুইটা আলাদা করে দিয়েছেন। আমাদের দেশে এখন ইবুকটা বেশ জনপ্রিয় হয়ে গেছে। এটার একটা ব্যাপার হচ্ছে যে এখানে এই ইবুক বের করতে লেখকের ঝামেলা কম যায়। হ্যাঁ, এবং ফিডব্যাক গুলো সরাসরি তার কাছে আসে। আরেকটা চমৎকার ব্যাপার হচ্ছে দেশের বাইরে কারোর কাছে বই পাঠানো যত কঠিন, ইবুক অ্যাপ গুলার মাধ্যমে কিন্তু যেকোনো জায়গায় বসে এই বইগুলো পড়া যায়। বিশেষ করে আমি ইবুকের অনেক বড় ভক্ত। খুব অনেক পড়া হয় না, কিন্তু যে বইগুলা হয়তো জীবনে কখনো আমি হাতে পাইতাম না, একবার অর্ডার করলে আমার আনতে আনতে কত পয়সাও বেশি খরচ হতো, সেগুলো ইবুকে পড়তে পারি। তো আপু ইবুক পড়েছেন এই খেলা করে বন্যা হোসাইন, মৃত্যু শারমিন সুলতানা চৌধুরী, আর পুষ্পবিলাস তাবাসসুম নাজ আপার। কাগজের বই পড়েছেন লাভলি অ্যান্ড্রয়েড, জামশেদুর রহমান সজীবের অলৌকিক গল্প সংকলন, আর শ্রেষ্ঠ গল্প হাসান আজিজুল হক। মৌলিয়াখন্দ আপুর লেখা আমার খুব ভালো লাগে। আপু পেশাগত জীবনে ডাক্তার। তো আমি ওনার এই বইগুলো দেখে ভাবছিলাম যে যে এত বই পড়ে নিশ্চয়ই তার লেখায়ও সেগুলো আসে, এবং সেই সেই সমৃদ্ধিটা আসে। এটা খুব চমৎকার একটা বিষয়। সালমা ইয়াসমিন আমাদের সাথে আছেন। আহ, তুমি কি তোমার পড়া বইগুলা সম্পর্কে আমাদেরকে একটু বলবা? নিজেই বলো। তোমার 2টা বই দিয়েছো, এই যে আমাদের 2টা স্লাইডে আছে। একটা হচ্ছে দ্য আলকেমিস্ট, আর হচ্ছে শৈশবের বন্ধু নজরুল, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের। যদি একটু বলতা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি সালমা ইয়াসমিন, বনানীতে আছি, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছি। আচ্ছা, আমি এই মাসে বিভিন্ন ঝামেলার কারণে ওভাবে আসলে পড়া হয় নাই। তো যে 2টা বই পড়েছি, 2টাই হচ্ছে অসম্ভব ভালো রকমের বই। মানে আলোচনা করলে দুটো নিয়ে খুব ভালো আলোচনা করা যায়। মানে ১মটা তো দ্য আলকেমিস্ট, এটা তো মানে কি বলবো, এটা সবাই বেশিরভাগ মানুষ পড়েছেন, এবং ১মেই হচ্ছে কমেন্ট এসেছিল যে এত দেরি করে কেন পড়লাম এই বইটা। তো এই বইটা নিয়ে হচ্ছে কথা অনেকেই জানেন। এইজন্য এই বইটা আমি আজকে আলোচনা না করে আমি অন্য বইটা সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি। যেটা হচ্ছে শৈশবের বন্ধু নজরুল। এই বইটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে এই কারণে যে আমরা নজরুলকে জানি, মানে আমার কথা বলতে পারি, নজরুলকে ছোটবেলা থেকে নজরুলের প্রতি যেই অবসেশনটা কাজ করে, এটা পারিবারিকভাবে মানে কি বলবো, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এটা বলা যেতে পারে। আর বোঝার পর থেকে যখন নজরুল পড়া শুরু করেছি, তখন মনে হলো যে মানে এত বিশাল আসলে নজরুলের পরিব্যাপ্তি, নজরুলকে বোধহয় বুঝে শেষ করা যাবে না।
যখন কবিতা পড়ছি মনে হচ্ছে যে অতৃপ্তি থেকে যাচ্ছে। আমি আমি বোধহয় নজরুলের ভেতরে ঢুকতে পারছি না। আবার যখন গল্প পড়ছি, আবার যখন প্রবন্ধ পড়ছি, মানে নজরুল তো আসলে একটা বিশাল বিষয়। মানে এটাকে আসলে কিছুতেই আ পুরোটা নজরুলকে আয়ত্ত করা আমার মনে হয় না যে সম্ভব। তো তার মধ্যে আমি নজরুলকে নিয়ে যখন আরেকটু জানার চেষ্টা করলাম যে নজরুল থেকে নজরুলকে জানি। তো সেই সময় তো নজরুলকে পড়েছি। এরপরে আমার মনে হলো যে অন্যদের মুখে তাহলে নজরুলটা কেমন? তো নজরুলকে জানা এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে বেশ কিছু বই আছে তার আশেপাশের মানুষরা যারা তার সম্পর্কে লিখেছেন। তো সেই হিসেবে আমার হাতে এলো শৈশবের বন্ধু নজরুল, শৈলজানন্দ মুখোপাধ্যায়, নজরুলের শৈশবের বন্ধু। এবং এই বইটা সম্পর্কে যদি একটু বলি, প্রাথমিকভাবে বইটা হচ্ছে শৈলজার নিজের লেখা যে এটা বই হিসেবে বই, বিষয়টা তা না। আ শৈলজানন্দের বিভিন্ন সময়কার লেখা নজরুল সম্পর্কে যেই স্মৃতিকথা, সেইটা এসছে। তো এই এই স্মৃতিকথাগুলোর সংকলন হচ্ছে এই বইটা। খুব ছোট পরিসরের একটা বই। আ মাত্র মাত্র ৯৪-৯৫ পৃষ্ঠার একটা বই। তো আমার কাছে মনে হচ্ছিল আসলে এত ছোট কেন? এটা নিয়ে যদি একটু বলি যে আসলে বিষয়বস্তু বা ভেতরে কি এসছে? কেন আমাকে জিনিসটা এত আ আকর্ষণ করেছে? তো আমার কাছে লেখক নজরুল সম্পর্কে বিভিন্ন সময়ে যে লিখেছেন, এই বইটাতে সংকলিত হয়েছে নজরুলের শৈশবকাল থেকে মোটামুটি আনার চেষ্টা করা হয়েছে। তো এইখানে আমার ভালো লেগেছে যে শৈশবকালে শৈলজা যখন নজরুলকে দেখলেন, তাদের একসাথে সাঁতার শেখার সেই স্মৃতিটাও এখানে যেমন আছে। নজরুল যখন সৈনিকে চলে গেলেন, দুজনেই একসাথে লাইনে দাঁড়িয়েছিলেন। তো শৈলজা হচ্ছে ছোটখাটো হওয়াতে তিনি টিকেন নাই। এবং নজরুলকে আমরা জানি যে তার শরীর স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছু আসলে তিনি খুব বলিষ্ঠ মানুষ ছিলেন। তো নজরুল তো ১ম দফাতেই টিকে গেলেন। শৈলজা খুবই দুঃখে ছিলেন তিনি টেকেন নাই। এই সুন্দর গল্পটা এখানে আছে। এরপরে আবার খুব মজার একটা জিনিস শুরুতেই শৈলজা বলেছেন, সেটা হচ্ছে তিনি বলেছেন যে, "নজরুল তো গল্প লিখত, আমি লিখতাম কবিতা।" তো এরপরে নজরুল যখন কবিতা লেখা শুরু করলেন, তখন শৈলজা পড়লেন বিপদে। তিনি বলছেন, "আমি তো গল্প লিখতে পারি না এবং গল্প তো আমার আসে না।" তো এইটা নিয়ে তিনি একটা সুন্দর একটা তিনি কিভাবে গল্প লিখলেন সেটার একটা গল্প আছে এখানে। তো আমার কাছে জিনিসটা ভীষণ সুন্দর লেগেছে। এই গল্পটা আ মানে তারা যখন একটা বিধবা মহিলাকে যখন ১ম দেখলেন, তাদের এত বেশি কষ্ট লাগলো, তখন শৈলজা ভাবলেন যে, "এটা আমার একটা গল্পের প্লট হতে পারে।" এসে যখন রুমে এসে তিনি যখন ভাবছিলেন এটা নিয়ে, তখনই তিনি দেখলেন যে নজরুল আসলে লিখে ফেলেছেন তার অভিশাপ কবিতাটি। আমরা জানি যে, "যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে।" সঞ্চিতার মধ্যে এটা আছে। তো তিনি খুবই অবাক হলেন যে আমি গল্প লেখার প্লট খুঁজে পেয়েই আমি এত বেশি উৎফুল্ল, আর নজরুল পুরো একটা কবিতাই লিখে ফেলেছে। তো তখন তিনি ভাবলেন যে আসলে নজরুলকে বিট করা কোনোভাবেই সম্ভব না। এরপরে শৈলজা আরো কিছু ঘটনা এখানে বর্ণনা করেছেন। আমরা নজরুল সম্পর্কে আ বেশ কিছু কুকথা শুনি। মানে তার সম্পর্কে কিছু অভিযোগ, নজরুল কখনো ধূমপান করতেন কিনা, মদ্যপান করতেন কিনা, এইরকম কিছু অভিযোগ আমরা অনেক সময় শুনে থাকি। শৈলজার বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এই কারণে যে তিনি প্রত্যেকটা ক্ষেত্রে তিনি প্রোটেস্ট করেছেন। এক ভদ্রলোক একবার আ আ একটা বক্তৃতাতে তিনি যখন বলছিলেন, তখন শৈলজা ওই অনুষ্ঠানে গিয়ে পৌঁছান নাই। এবং তিনি যখন পৌঁছেছেন, ওই লোকটা তখন বক্তৃতার শেষ অ অংশে ছিলেন। এবং তখন শৈলজা বলছেন, "তাকে স্টেজ থেকে নামতে দিও না, আমি তাকে ধরব।" মানে এইরকম ছিলেন তিনি। এবং আমরা দেখি যে দুজনের একসাথে ইংরেজি শেখা থেকে শুরু করে আম এবং শেষে যখন নজরুল তার স্মৃতি হারাচ্ছেন, তার যখন স্মৃতি ফিরে আসে আবার যখন চলে যায়, তখনও দেখছি যে নজরুল কাউকে খুঁজতে গেলে সেই মানুষটা ছিলেন শৈলজা। এই যে প্রত্যেকটা কাহিনীর বর্ণনা, মানে আমার মনে হচ্ছিল যে এটা একটা থ্রিলার মনে হচ্ছিল। আ মানে আমার কাছে মনে হচ্ছে যারা নজরুলকে জানতে চান, মানে শৈলজা আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যে যদিও আমার অতৃপ্ত ছিলাম আমি বইটা পড়ে। কিন্তু আমার ভেতরে আসলে আকাঙ্খা আরো বেশি জাগিয়ে তুলেছে যে নজরুল আসলে কি ছিলেন এবং নজরুলের সম্পর্কে শৈলজা কতটুকু উদ্বিগ্ন ছিলেন, সবকিছু মিলিয়ে। তো বইটা আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে। লাস্ট একটা কথা বলব বইটা নিয়ে। শৈলজা শেষে একটা কথা বলেছেন। বিষয়টা এরকম ছিল যে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরের কাছে আনন্দ আশ্রমে একজন স্বামী রামদাস, তিনি একটা লেখা লিখেছেন, তার একটা বই আছে আ 'কোয়েস্ট অফ গড'। এই বইটাতে তিনি একজন সম্পর্কে লিখেছেন যিনি শুধু কাগজ ছিঁড়তেন, যার আসলে কোন রকম মনোযোগ ছিল না। তিনি তাকে সবাই হচ্ছে তিনি কাউকে চিনতে পারতেন না।
তো তিনি এই শৈলজা এই বর্ণনাটা পড়ে এত অবাক হয়েছিলেন, মানে তিনি খুব অবাক হয়েছিলেন যে নজরুলের সাথে তো এই বর্ণনা মিলে গেছে এবং তিনিও মুসলিম ছিলেন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই যে ভদ্রলোক যিনি এরকম মানে এই অসুস্থতার মধ্যে ছিলেন, তাকে সবাই হচ্ছে সাধু পুরুষ ভাবছেন। উ উনি ইয়াতে মির্জা ছিলেন। তো বলছেন তিনি ছিলেন সাধু মহাপুরুষ। আর এখানে আমরা কাজী নজরুলকে বলছি উন্মাদ। শৈলজার এই বিষয়টা আমাকে ভীষণ নাড়া দিয়েছে যে অ্যা মানে আমরা যে আসলেই নজরুলকে কতটুকু বুঝতে পারিনি তার জীবদ্দশায়। বিষয়টা আসলে আমাদের দৈন্যতা। আ এমন না যে দুনিয়ার আর কেউ আর কোন জায়গায় তিনি জায়গা পাননি, বিষয়টা তা না। অনেকে কিন্তু তারই মতো অসুস্থ মানুষকে যথেষ্ট সম্মান করেছে। আমরা কেন জানি পারি নাই। ওই জায়গাটাতে আমরা সেটাই পৌঁছাতে পারি। তো সেটাই। সবকিছু মিলিয়ে আসলে এই বইটা আমার এত চমৎকার লেগেছে। ছোট কলেবরের বই হওয়া সত্ত্বেও আমার কাছে মনে হয় যে আসলে আলোচনা করলে শেষ হবে না। তো যারা নজরুল প্রেমী আমার মনে হয় যে বইটা হয়তো পাঠতালিকায় রাখতে পারেন। আচ্ছা, এটাই। খুব সুন্দর সুন্দর একটা রিভিউ শুনলাম। আমার মনে হচ্ছিল যে বন্ধু হলে এরকম একটা বন্ধু দরকার জীবনে। শৈলজানন্দের যে সত্যিই তাই। বর্ণনা মানে শুনলাম। একসাথে তারা ছিলেন না। তারা কিন্তু একই মেসে ছিলেন না। নজরুল ছিলেন মুজাফফরের সঙ্গে আমরা জানি। কিন্তু শৈলজার সাথে তার যে আত্মার যে সম্পর্কটা নজরুল খুঁজে, খুঁজে তার কাছে চলে আসতেন। এরকম বিষয়টা আরকি। সেটাই সেটাই। আচ্ছা, মাসিনা মমতাজ মারিয়ার বইগুলো একটু পড়ি। নামগুলো ডেস্টিনি ডিসরাপ্টেড, বিশ্ব সভ্যতা বিনির্মাণে মুসলিমদের অবদান, ত্রৈমাসিক মেহওয়ার, আর হচ্ছে কাছের মানুষ সুচিত্রা ভট্টাচার্যের। কিছু বলবা কিনা? জি, সালাম আলাইকুম আবার সবাইকে। আমি আসলে সালমা ইয়াসমিন আপার কথায় হারাই গেছিলাম একটুখানি। এই ধরনের বইগুলো আসলে খুব অন্যরকম একটা নস্টালজিয়া, একটা কেমন যেন একটা ফিলিং নিয়ে আসে। আচ্ছা, আমার বইগুলোর ব্যাপারে যদি বলতে চাই, আমার আসলে ইতিহাসের উপরে গত ২-১ বছর ধরে একটু আগ্রহ কাজ করছিল। আমার কিছু প্রশ্ন ছিল, মানে কিছু আমি উত্তর খুঁজে পাচ্ছিলাম না, এই ধরনের প্রশ্ন ছিল কিছু ইতিহাসের সাথে। তো সেইটা নিয়ে ঘাঁটতে ঘাঁটতেই আসলে আমি এই শেষ পর্যন্ত এসে এই বইগুলোতে হাতে পেয়েছি এই বইগুলো। প্রথমটা যেটা বলা হয়েছে ডেস্টিনি ডিসরাপ্টেড, এটা একটা অসাধারণ বই। আমি আসলে এই বইটা এখনো পড়ে শেষ করিনি। এই বইটাতে যেটা হয়েছে এটা একটা চমৎকার বই, একেবারে বলা যায় মানে মনে হয় যেন ইতিহাসের একটা লাইনও এই বই থেকে বাদ পড়েনি। এই জাতীয় আলোচনা এখানে এসছে। এখানে যিনি লেখক তিনি এখানে মোট ১৭টা চ্যাপ্টার আলাদা করেছেন। আর ইতিহাসের বিভিন্ন সময়কে ১৭টা চ্যাপ্টারে ভাগ করেছেন এবং চমৎকারভাবে উনি একেবারে খুব সুন্দরভাবে যৌক্তিকভাবে ইতিহাসগুলো তুলে ধরেছেন। এবং আরেকটা মজার বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে কন্টেম্পোরারি একটা হিস্ট্রি এখানে জায়গা পেয়েছে। কন্টেম্পোরারি অ্যাজ ইন মুসলিম হিস্ট্রিটা, এবং সেটার সাথে সাথে সমসাময়িক তখনকার সময়ের হিস্ট্রিটা খুব চমৎকারভাবে এসছে। এবং আমার কাছে এই বইয়ের আরেকটা জিনিস যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে লেখকের চ্যাপ্টারের নামগুলো আমার খুব ভালো লেগেছে। খুব মজা করে করে উনি নামগুলো দিয়েছেন, যে বইটাকে যেন ইতিহাসের একটা বই হিসেবে যেন বোরিং না লাগে, বা বইটা যেন পড়তে মানুষ মজা পায়, এইভাবে উনি নামগুলো দিয়েছেন। খুব সুন্দর সুন্দর ভাবে নামগুলো দিয়েছেন। আর এখানে আসলে আমার যেটা বড় প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে মুসলিম সভ্যতার যেই প্রায় ১২০০ বছরের যে ইতিহাসটা না, প্রায় সপ্তম শতক থেকে ধরে ১৬০০ শতক পর্যন্ত, এই ১৬ শতক পর্যন্ত এই সময়টাতে, এই সময়টা নিয়ে আসলে আমরা যেরকম খুব ভালোভাবে জানতাম না, জানি না, এখনো আসলে জানি না, ঠিক এট দ্য সেম টাইম এই হিস্ট্রিটার পরপরই কিভাবে ওয়েস্টার্ন হিস্ট্রিটা এসে কিভাবে আমাদের সোনালী ইতিহাসটাকে একেবারে একদম ডিলিট করে দেওয়ার মতন অলমোস্ট সিচুয়েশন হয়ে গিয়েছিল, এবং তখন এটাকে মধ্যযুগ, তারপরে রেনেসাঁ যুগ, এইভাবে একদম কেমন করে তারা এটাকে পুরো কাস্টমাইজ করে ফেললো, এটা আমার একটা বড় জ্ঞানের স্বল্পতা তো অবশ্যই ছিল, প্লাস আমার একটা বড় কোয়েশ্চেন ছিল যে এই জায়গার এই টুইস্টটা আমি কোথা থেকে জানতে পারবো। তো আমার যেটা হয়েছে এই ডেস্টিনি ডিসরাপ্টেড পড়ে আমি আলহামদুলিল্লাহ এটার ব্যাপারে খুব ভালোভাবে জানতে পারছি। আমি বলেছি একবার, বইটা এখনো আমার শেষ হয়নি। আমি নবম চ্যাপ্টারে আছি। পুরোটা শেষ করলে হয়তো আরো বেশি সুন্দর করে রিভিউ দিতে পারবো। আর দ্বিতীয় যে বইটা পড়ছিলাম সেটাও অনেকটা কাছাকাছি হিস্ট্রির বই, বিশ্ব সভ্যতা বিনির্মাণে মুসলমানদের অবদান। এখানেও কিভাবে ক্রিশ্চিয়ানিটি এবং রিলিজিয়ান
সেকুলারিজম, এই কনসেপ্ট গুলো কিভাবে মুসলমানদের ইতিহাসটাকে জাস্ট মুছে ফেলার জন্য কিভাবে এই কনসেপ্ট গুলো সামনে এসেছে এবং মুসলমানদের সেখানে কি অবদান ছিল, জ্ঞানের জায়গায় মুসলমানরা কত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল, এই জায়গাগুলো খুব সুন্দরভাবে জানা যায়। এখানে লেখকের একটা, অনুবাদকের একটা কথা, আমার একটা লাইন আমার খুব পড়তে ইচ্ছা করে, আমার খুব পছন্দ হয়েছে এই লাইনটা। আমি সবসময় এটা মনে করি যে এই লাইনটা আমার মনে হয় এই বইয়ের সবচেয়ে ভালো লাগার একটা লাইন। উনি এখানে বলেছেন যে আমরা ইসলামের কাছে প্রত্যাবর্তন করলে আবারও সভ্যতার চালিকা শক্তি হওয়ার মতন রসদ যে আমাদের হাতে রয়ে গেছে, এই সত্যটা আমরা উপলব্ধি করতে পারবো। মানে এই কথাটা, এই বইটার প্রতিটা জায়গায় জায়গায় এটা মনে হয়েছে যে এই মুসলমানদের এত গবেষণা, এত কাজ, এবং সেই ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের থেকে এই যে সিলসিলাটা আছে আমাদের জন্য, এইটার চিন্তাগুলো, এটার দর্শনগুলো, শুধুমাত্র হিস্ট্রি জানা না, যে আমাদের এক একজন খলিফা কি কি স্যাক্রিফাইস করেছেন, কয়টা যুদ্ধ করেছেন, ওনারা কবে ইন্তেকাল করেছেন, ওনাদের কয়টা ফ্যামিলি মেম্বার কারা ছিল, তাদের বংশ পরম্পরায় কারা কারা ছিলেন, শুধু এই ধরনের একটা ভাষা ভাষা ইতিহাস না, বরঞ্চ আমাদের প্রত্যেকটা সময়ের, এই যে যে কথাটা বললাম, এই যে 1200 বছরের এই ইতিহাসটার প্রত্যেকটা সময়ের একেবারে অর্থনৈতিক হিস্ট্রি, প্রশাসনিক হিস্ট্রি, রাজনৈতিক হিস্ট্রি, এডুকেশনের হিস্ট্রি, প্রত্যেকটা জিনিস জানতে, মানে জানাটাও না একটা কেমন যেন আমার কাছে মনে হয়েছে এই দুইটা বই পড়ে, যে এটাও একটা গুজবাম্প দেওয়ার মতন একটা কাজ। এবং তারপরে যেটা হয়, অবভিয়াস ভাবে এই ধরনের হিস্ট্রি গুলা জানার পরেই মানুষের মনে বা যে কোনো মুসলমানের মনে একটা চিন্তা আসে যে আমি তাহলে এখন কোথায় আছি। সেই জায়গাটাতে ওনারা খুব চমৎকার ভাবে, একই অনুবাদকের লেখা দুইটা বই, অনুবাদকরা এবং যারা কম্পাইল করেছেন, লিখেছেন, তারা চমৎকার ভাবে মানুষের, এই মুসলমানদের এই অনুভূতিটাকে নাড়া দিতে চেয়েছেন, যেটা আমার সবচাইতে ভালো লেগেছে। আর এই বইগুলো শেষ করলে আমার খুব খুব বেশি ভালো লাগছে দেখে আমি খুব ধীরে ধীরে আগাচ্ছি। শেষ করলে ইনশাআল্লাহ আমি আমাদের গ্রুপে আরো বিস্তারিত লেখার চেষ্টা করব, যদি আল্লাহ কবুল করেন। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বইয়ের বর্ণনায়ও হারাই যাচ্ছিলাম। আমি ওই শেষের অনুরোধটা করতাম আসলে, যে প্লিজ শেষ করলে যদি একটা ভালো করে একটা রিভিউ দেওয়া যায়। আমার মনে হয় কিছু কিছু রিভিউতে আসলে রিভিউ থেকেও একটু জানা যায়, তাই না? বইটা একটু মোটা, এটা পড়ার একটা সাহস হবে সবার, তাই না? তাহলে জি প্লিজ জি অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা আর থেকে ওই যে আমাদেরকে বঞ্চিত কাছের মানুষের কি রিভিউ দিব? হ্যাঁ প্লিজ, দুই এক লাইনে যদি কাছের মানুষ আসলে যেটা হয় আমাদের, আমি যেটা একটা নভেল সবসময় বা একটা উপন্যাস সবসময় পড়তে থাকি, বিশেষ করে যখন সিরিয়াস বই পড়ি তখন আমার এমন একটা রিডিং লাগে যেটা আমাকে একদম আমার নিজের জীবনের সাথে মনে হবে যেন আমিও ওই গল্পটার একটা অদেখা ইনভিজিবল চরিত্র। এরকম একটা নভেল হচ্ছে কাছের মানুষ, যেটা এখন পড়ছি, যদিও অনেক আগের খুব প্রায় মনে হয় 60s এর সময়ের একটা প্রেক্ষাপটে লেখা একটা নভেল, কিন্তু প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা, বিশেষ করে এখানে যে নারী ক্যারেক্টার গুলো আছে, তাদের প্রত্যেকটা বাস্তবতা, প্রত্যেকটা ফিলিং, তাদের, আমার কাছে মনে হচ্ছিল তাদের কাপড় পরার ঢং, তাদের হাঁটার ঢং, তারা যেই ঢঙে চিন্তাগুলো করতেছেন, প্রত্যেকটা জিনিস যখন পড়ি মনে হয় যেন এটা আমার মতনই আরেকটা মেয়ের গল্প। এই উপন্যাসটা আমার এরকমই লাগছে পড়ে। আমরা একটু এর মধ্যে কয়েকটা কমেন্ট দেখি আমাদেরকে যারা আমাদের সাথে আছেন। মারিয়া হোসেন, ওয়ালাইকুম সালাম। আকলিমা ফেরদৌসী আঁখি আপু বলেছেন, এই বইটি সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগছে। এটা সম্ভবত শৈলজ আনন্দের বইটা নিয়ে বলা। সুমাইয়া সিদ্দিকা, চমৎকার আলোচনা। মুনতাসির মাহমুদ, মাশাআল্লাহ দারুণ আলোচনা। খায়রুল আলম, আলহামদুলিল্লাহ। সালমা ইয়াসমিন বলেছেন, ডেস্টিনি ডিজার্টেড নিয়ে জেনে ভালো লাগছে, আগ্রহ বোধ করছি। তো আমরা এর পরের বইটাতে চলে যাই। আমি এই মাসে 3টা বই পড়েছি। একটা হচ্ছে ইসলাম সভ্যতার শেষ ঠিকানা, লিখেছেন জিয়াউল হক। আমি এই বইটা পড়ে খুব অবাক হলাম যে এত কম কম ভাষায়, এত কম পরিসরে সভ্যতার এখনকার একদম সংকটগুলোকে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে। সাথে সাথে শুধু সমস্যার আলোচনা তুলে ধরে ছেড়ে দেন নাই লেখক, প্রত্যেকটা সমাধান সাজেস্ট করছেন। আর
এরপরে পড়েছি ইন্দুবালা ভাতের হোটেল কল্লোল লাহিড়ীর এবং আদর্শ হিন্দু হোটেল বিভূতিভূষণের। একটা সামাজিক, অন্যটা রাজনৈতিক, কিন্তু যেহেতু হোটেল আছে তাই না, এখানে খাবারের বর্ণনা, রান্নার বর্ণনা খুব খুব অদ্ভুত। যারা রান্নাকে পছন্দ করেন তারা যেমন মজা পাবেন, আবার এখানে কিছু ব্যাপার আছে যে কিছু সম্পর্কের আসলে নাম হয় না, এরকম কিছু ভালোবাসার উদাহরণ আছে। আর সবার শেষে আমরা একটা নিয়ে আলোচনা করব। আমাদের আমাদের ই ম্যাগাজিন একটা বের হয়েছে, উইমেন এক্সপ্রেসের, বছরে 3টা করে ই ম্যাগাজিন আসছে। তো এটা হচ্ছে আমাদের 3য় সংখ্যা। তো সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি আলোচনা শেষে দেখিয়ে দিব যে এটা কিভাবে পড়তে পারবেন সবাই, যে যারা এখনো পান নাই। তো সেইটা হচ্ছে ই ম্যাগাজিনের যেটা দেখতে পাচ্ছেন, আমি অল্প কিছু ছবি আপনাদের জন্য নিয়ে আসছি। এটা অগাস্ট 2022-এ পাবলিশ হলো। এখানে বিয়ে ভাবনা, আশা, আশঙ্কা এবং বাস্তবতা নিয়ে শারমিন আলম সুমি লিখেছেন। চমৎকার একটা লেখা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমার ওর লেখা খুব ভালো লাগে। আর তামান্না সাদিকা আপা লিখেছেন ফাতেমা আল ফিহরি, প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন। এইরকম একটা লেখা আসছে। এরপর আরো কিছু লেখা আসছে। মেরি জোবায়দার সাক্ষাৎকার আছে। আপা আপনার পরিচয়টা আমি একটু পড়ে শোনাই। নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধীনে লাওয়ার্ডিয়া কমিউনিটি কলেজ স্টুডেন্ট গভর্নমেন্টের ভাইস প্রেসিডেন্ট এবং এপিআই লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। সিটি ইউনিভার্সিটি কমিটি ফর চাইল্ড কেয়ারের সিনেটর ছিলেন মেরি জোবায়দা। ওনার অ্যাক্টিভিটি গুলো খুব সুন্দর লাগে, খুব লাইভলি একটা মানুষ। বয়সন্ধিকালে সংকট নিয়ে লিখেছেন আজহারুল ইসলাম তাসনিম, সাইকোলজিস্ট হিসেবে কর্মরত আছেন। আর আমার একটা লেখা গেছে নারী, জেন্ডার এবং আমার পরিচয়। এটা সিকুয়াল, এটা আগের একটা লেখা ছিল, সেটার একটা সিকুয়াল। ইনশাআল্লাহ এটার পরবর্তীতে আরো পর্ব আসবে। আমার আলোচনা মোটামুটি শেষ। আমি একটা জিনিস একটু দেখাবো বলেছিলাম, যে এই ম্যাগাজিনটা যারা এখনো পান নাই তারা womenexpressbd.com এ গেলে এটা পিন পোস্ট করা আছে এবং এখানে পড়তে পারবেন। এই যে এভাবে পড়া যাচ্ছে, হ্যাঁ, তারা চাইলে পড়তে পারবেন। এখানে আরো অনেকগুলো বই আছে, অনেকগুলো লেখা আছে। আমি আরেকটু পড়ে শোনাতে লোভ হচ্ছে। ছোট ছোট অভ্যাস, আকলিমা ফেরদৌসী আঁখি। নিঃসঙ্গ সেই শূন্যতা, নাসরিন সুলতানা। কিভাবে নিব মনের যত্ন, ডক্টর সাজেদা হুমায়রা। যৌবন, সাবরিনা বিনতে আনোয়ার। নানান রঙের তিতলিরা, নূরের নির্ভানা বৃষ্টি। বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, রাহনুমা সিদ্দিকা। ট্রেনের কম্পার্টমেন্ট হয় জীবনের নয়। কবিতা আছে বেশ কিছু। ভ্রমণ কাহিনী আছে জুয়াইরিয়া জাহরা হকের। আর শিক্ষা, তাহমিনা কাউসার রিভার একটি লেখা আছে। তো সবাইকে আমন্ত্রণ আমাদের এই ম্যাগাজিনটা একটু দেখার জন্য, এবং অবশ্যই গ্রুপে জানাবেন কেউ যখন পড়বেন। আপনাদের সবার জবাবের অপেক্ষায় বা রিভিউর অপেক্ষায় থাকলাম। তো আজকে এর মাধ্যমে আমরা শেষ করছি আমাদের বইয়ের লাইভ। আশা করি আগামী মাসে আবার আপনাদের পড়া বইগুলো নিয়ে, যারা গ্রুপে আমাদের সাথে শেয়ার করবেন সেগুলো নিয়ে। আমি একটু নিয়মটা বলে দেই। প্রত্যেক মাসের 1 থেকে 9 তারিখের মধ্যে আপনার আগের মাসের পড়া বইগুলো নিয়ে নির্দিষ্ট ট্যাগটা যারা গ্রুপে আছেন তারা বুঝতে পারবেন। সেপ্টেম্বর মাসের বই, যে মাসের বই সেই মাসের নাম থাকবে, আর হচ্ছে উই থাকবে সাথে। একটু গ্রুপে দেখে নিলেই হবে। তো সেইটা একটা জুড়ে দিয়ে দিতে পারেন, তাহলে আমরা আপনাদের বইগুলো নিয়ে জানলাম, সমৃদ্ধ হলাম। খুব ভালো হয় যদি সেটার সাথে অল্প 2-1 লাইনের একটু আপনার আপনার মন্তব্যটাও জুড়ে দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের আয়োজন, আজকের আয়োজন।